স্বপ্ন তো সবার সত্য হয় না। আমাদের শাসকদের উদ্দেশ্যে, আমাদের নেতা রাজনীতিবিদদের উদ্দেশ্যে বক্তব্য যে বাংলাদেশের মানুষরা যেভাবে পারছে পালাচ্ছে। কেউ মরুভূমি পাড়ি দিতে গিয়ে মারা যাচ্ছে, সেই প্লেনের চাকার ভিতরে ঢুকে সৌদি আরবে যাওয়ার চেষ্টা করেছিল একজন। তো বিচিত্রভাবে মানুষ যাচ্ছে এবং জানে যে এটা তো মৃত্যু হতে পারে। খানিকটা অ্যাডভেঞ্চার, খানিকটা নতুন জীবনের স্বপ্ন, খানিকটা, তাই না, এই দেশের নানা ধরনের অবিচার, তাই না, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য। মৃত্যুটাও কেন বাংলাদেশে বেঁচে থাকার চাইতে শ্রেয় মনে হচ্ছে মানুষের। তাহলে আমাদের এই স্বাধীনতার এত বছর পর, 35 বছর পরে বা 34 বছর পরে আমাদের শাসকেরা, আমাদের নেতারা কি বাংলাদেশ দিল? এই বাংলাদেশ তো আমরা চাই না। কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি, কি ভাবার কথা কি ভাবছি, কি বলার কথা কি বলছি। 30 বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি। সব মিলিয়ে এই বাংলাদেশটাকে যেভাবে গড়া সম্ভব ছিল সেটা কিন্তু করা যায় নাই। আমাদের নেতৃত্ব খারাপ, আমাদের নেতৃত্ব দূরদর্শিতা নাই। আমাদের দেশের প্রতি আমাদের দেশের মানুষের ভালোবাসা একেবারেই নাই, সেটা সরকার প্রধান থেকে একদম সর্বনিম্ন স্তর পর্যন্ত। ওইটা আবার ভালো না, তাই না? আমরা যেটা করি, আমরা সবাই আলোচনা করি। তো উই হ্যাভ টু ওয়ার্ক আ লিটল হার্ড, যাতে আর কি করতে পারি আমরা দেশে সবকিছু। বাস স্যাক্রিফাইসেস হ্যাভ টু বি। কেউ কিন্তু কোনো রেসপন্সিবিলিটি নেই না। দ্যাটস আ ডিফারেন্স বিটুইন বাংলাদেশ এন্ড লাইক ফরেন কান্ট্রিজ। ওরা নিজেটা নিজে করতে পারছে দেখে, ওরা সব রেসপন্সিবিলিটিস হ্যান্ডেল করতে পারছে দেখে দে আর ম্যাচিউর এনাফ লাইক ওরকম একটা কান্ট্রি গড়ে তোলার জন্য। আমরা ওটা করতে পারি না দেখে মনে হয় উই আর ফলিং ব্যাক। এই যে আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আপনি এত কথা বলছেন, আপনি কিছু করছেন দেশের জন্য? তা তো করছেন না। এই ডকুমেন্টারি দিয়ে 2 জন দেখছে, 10 জন দেখছে, দেখার পরে অতটুকুই। আমাদের কোনো ধরনের এমন কোনো লিডারশিপ এখানে তৈরি হয় নাই যেটা বেস করে বাংলাদেশের একটা একটা রিভলিউশন হতে পারে, একটা মৌলিক চেঞ্জ হতে পারে। বা আমরা ইয়াং জেনারেশনের আমাদের ভূমিকা কি? বাংলাদেশের বর্তমান কি বলে এই অবস্থানে আসার পেছনে যতগুলো হচ্ছে যে পরিবর্তন দেখেন, সব কিন্তু সূচনা ছাত্ররাই। আমরা যদি আন্তরিক হই তাহলে আমরা খুব সহজে অনেক কিছু অর্জন করতে পারি। খারাপ দিক হলো এটা, আমরা কেন অর্জন করেছি খুব দ্রুত তা ভুলে যাই। No one has the guts to take the responsibility. কি করব এখানে? কি করার আছে? আমাদের কিছু করার আছে, আমার হাত পা তো বাঁধা। কারণ এই দেশে কিছু করার মতো না। স্ট্রাইকে নামো, হাঙ্গার স্ট্রাইকে নামো। I'm sure they'll care. They'll come after you sometime. সমস্যাগুলো যদি আমরা নিজেদের সমস্যাদের নিজেরা যদি সলভ না করি তাহলে তো এটা আজীবনই এই সমস্যাগুলো থেকে যাবে। কাজ করতেছি এবং ব্যবসা করতেছি, এর ফাঁকে আমার একটা আশা এখনো আছে, যদি আমি ইউরোপে ভালো লাইন পাই, যে সরাসরি ডাইরেক্টলি যাওয়ার জন্য যদি কোনো লাইন পাই আমি, তাহলে আমি ইউরোপে আবারও যাব। এই মুহূর্তে হয়তো মিডল ইস্টে কোথাও যাব, যদি টাকা হয় কোনোদিন। হয়তো এইভাবে আর কোনোদিন রিস্ক নেব না, যদি লিগ্যাল হয় কোনোদিন হয় তাহলে হয়তো যাব। যখন বাংলাদেশ ক্রিকেটে চ্যাম্পিয়ন হবে, এমন না যে 11 কোটি মানুষ, 14 কোটি মানুষকে ক্রিকেট খেলতে পারতে হবে, তেমনি একটা ভালো নেতা একটা দেশ চেঞ্জ করে দিতে পারে। দেশটাকে ঠিক করতে হলে ইয়াং একটা জেনারেশনকে বিদেশ থেকে দেশে আনা প্রয়োজন। অপরচুনিটি থাকলে তো অনেকে আসবে, আসছে তো। I was at MIT, তারপরে স্ট্যানফোর্ডে গেছি, তারপরে কেমব্রিজে গেছি, তারপরে কাজ করছি কয়েক জায়গায়। নিউ ইয়র্কে আমি উকিল ছিলাম, শিক্ষক ছিলাম। তার আগে ইউএসএ তে ছিলাম, এমবিএ করলাম, তার আগে বিবিএ। সবচেয়ে মেধাবীদেরকে যদি আমরা দেশে আটকে রাখতে চাই, আমাদের দেশে গবেষণার সুযোগ করতে হবে। আশা করতেছি আমরা একটা রিসার্চ ইনস্টিটিউট খুলতে পারবো। বাংলাদেশে এইরকম কোনো ইনস্টিটিউট নাই, প্রথম হবে, ফার্স্ট টাইম। আমাদের এনআরবিরাও কিন্তু যথেষ্ট ভালো ভূমিকা পালন করতে পারে। 50% টাকা বাইরে থেকে আসে সেই প্রবাসীদের কাছ থেকে। তোমার দেশটা তো টিকিয়ে রেখেছে ওরা। আমি যদি আমার দেশের উন্নতি করতে পারি, সবচেয়ে ভালো যেটা আমি করতে পারবো, বাইরে থেকে করতে পারবো। কারণ আমি বাইরে থেকে ইনকাম করে আমি চাই আমার দেশের জন্য অনেক কিছু করতে। বাইরে থাকতে ওরা এক্সপার্টিস পাবে, এক্সপিরিয়েন্স পাবে, অভিজ্ঞতা পাবে। যে আমি যাব প্রবাসে, সে প্রবাস থেকেই টাকা ইনকাম করে বাংলাদেশকে আগাইব। আমি বাইরে থেকে ইনভেস্ট করব, দেশে আমার কাজটা করবে কে? দেশে কাজ করার জন্য তো কিছু মানুষ থাকা লাগবে, সেই মানুষটা কই? তো বাংলাদেশ ডেভেলপ করবেটা কিভাবে যদি সবাই বাইরে চলে যায়? এবং এই পরবর্তীতে নেতৃত্ব দেবে কারা? আমরা কিন্তু নেতৃত্বের শূন্যতায়, যোগ্যতার শূন্যতায়, কাজের শূন্যতায় ভুগবো। আমি তো বিদেশে যাবই না, একদম যাব না। আমরা তো বিদেশে যাইতে চাই না, কারণ আমার দেশেই তো সব আছে। এই দেশটা খুব ভালোবাসি, এই দেশেই থাকার ইচ্ছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছ তুমি মাগো, তাই তোমার
ভালোবাসি আমার প্রাণের বাংলা আমি তোমায় ভালোবাসি প্রাণের প্রিয় মা তোকে বড় বেশি ভালোবাসি দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। দেশে কত কিছু আছে, দেশ থেকে কেউ বেরিয়ে যায় নাকি? ও তো গাধা, ও তো বিদেশে যায় না এখনো, ও তো লাঠি চাটা খায় না। বাংলাদেশের মানুষ যারা ভালো স্টুডেন্ট ওদেরকে বাইরে ভিতরে থাকতে হবে, নয়তো বাংলাদেশ উন্নতি করতে হবে, নয়তো বাংলাদেশ জীবনে উন্নতি করতে পারবে না। সারা পৃথিবীতে এখন প্রধান সম্পদ মনে করা হয় মানুষকে, মানব সম্পদ, যেটা চীনের আছে, যেটা ভারতের আছে। কয়লা, গ্যাস এগুলো ছাড়াও সবচেয়ে দামি যেটা সম্পদ সেটা হলো যে এই দেশের মানুষ এবং তার মেধাটা। এই মানুষের অপরিসীম সম্ভাবনা, মানুষের অপরিসীম শক্তি, মানুষ করতে পারে না এমন কোনো কাজ নেই। আর Bangladeshis are even more innovative than most people. আপনি দেখবেন almost all the best mathematicians and physicists in India are Bengalis. তাহলে আমরা কেন পৃথিবীর একটা বৃহৎ শক্তি, অনেক বড় শক্তি হতে পারবো না? আমাদের যখন ম্যান পাওয়ারটাকে আমরা দুর্বলতা না হিসেবে সফলতা হিসেবে দেখাবো যে না আমাদের এটা পাওয়ার, তখনই আমার মনে হয় সমস্যাটা সমাধান হবে। আপনি হরতাল করা বন্ধ করে দেন, ইলেকট্রিসিটিটা ঠিক মতো দেন, টেলিফোনের লাইনটা ঠিক মতো দেন, নিরাপত্তা দেন, কি হয় দেখেন না আগামী 5-10 বছর। আমার দেশ হয়তো ভালো না, এই দেশে হয়তো অনেক সমস্যা আছে, তারপরে আমি আমার দেশকে অনেক ভালোবাসি। এই দেশ হয়তো দরিদ্র, তারপর তো এটা আমার দেশ। হতে পারে এই গরিবের দেশ, হতে পারে অবহেলিতের দেশ, তবু যে আমার বাংলাদেশ। সবুজ দেশে লাল টকটকে সূর্য ওঠে, দোয়েল কোয়েলের গানের সুরে। পরিচিত পরিবেশ সবকিছু আমার। গাছ, ঘাস, জায়গা, বাড়ি, ঘর, আমি এদের ছাড়তে চাই না। বাংলাদেশ মাগো যখন আমি তোমার কোলে, মনে পড়ে খাই না খাই আমি নিজের দেশের মাটিতে আছি, সেখানে যে প্রশান্তিটা। দেশ তোমার দেশ, ভালোবাসার বাংলাদেশ। কোর্স এটা তো আমাদের দেশ, সবাই এখানে বড় হয়েছে, আমরা মানে সবকিছু নিয়ে অভ্যস্ত আছি, খুব একটা আরাম লাগে। নিজের দেশে তো সবার তো আরাম তো লাগবে। আমার লাইফে দুটো জিনিস আমার সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট। এক হচ্ছে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আর হচ্ছে আমার মিউজিক। দুটোই এখানে। সো আমি এদের ছেড়ে কোথায় যাব? গরিব দুঃখী বাংলাদেশ, এ তো আমাদের মা। আমার মা হয়তো দেখতে খুব সুন্দরী না হতে পারেন, কিন্তু এই জন্য তো আমি কখনো একটা খুব সুন্দরী মহিলাকে গিয়ে তো মা ডাকি না। আমার ভিতরে যা ভালো কিছু আছে তা আমি এই দেশ থেকেই পাইছি। এখন আমি আমার ভালো কিছু যদি আমি বিদেশে ব্যবহার করে ফেলি, আমার এই দেশের জন্য আমি কিছুই করতে পারবো না। একটা আমার জন্মটাই হয়তো দিতে যাবে। আমি কখনোই তাদেরকে সেই উপদেশ দেওয়ার চেষ্টা করি না যে তোমরা বিদেশে যেও না, তোমরা দেশে থাকো। অভিজ্ঞতা অর্জনের জন্য, উচ্চ শিক্ষার জন্য তাকে বাইরে যেতে হইতেই পারে। আমি বলি যে দেশের জন্য মায়াটা রেখো। যারা এখন বিদেশে আছেন, প্রবাসে আছেন, তাদের ছেলেমেয়েরা যখন আরো গুরুত্বপূর্ণ পোস্টে যাবে, তারা যেন তাদের দাদার দেশের কথাটা মনে রাখে। কোনো একটা সময় যদি তোমার সুযোগ হয় দেশে ফেরত আসার জন্য, তুমি দেশে ফেরত এসো, তখন তোমার মেধা, তোমার শ্রম, তোমার সৃজনশীলতা সব আমরা আমাদের দেশে ব্যবহার করতে পারবো। আমি লোকদের বলবো না, নিজের জন্য তুমি ফেরত এসো, নিজের মানে স্যাটিসফ্যাকশনের জন্য, নিজের জীবনকে পূর্ণ করার জন্য। নিজের জন্য যদি কিছু করি, সেটা আমার দেশের জন্য কিছু না কিছু হবে। তোমার দেশ তোমাকে চায়, তোমাকে প্রয়োজন। যারা বাংলাদেশে আসে তারা মনে করে একবারে সবকিছু ইনস্ট্যান্টলি ঠিক হয়ে যাবে। দ্যাট ইজ নট দ্য কেস, বাট ইউ হ্যাভ টু একটা লং টার্ম একটা ভিশন থাকতে হবে। যদি যোগ্যতা থাকে কে ঠেকাবে? একটা দেশের ভবিষ্যৎ আমরা যদি এগিয়ে আসি, আমার মনে হয় প্রতিকূলতাটাকে আমরা কাটিয়ে উঠতে পারবো। যে কোনো বাধাই হোক, যে কোনো বাধার ব্যাপারই হোক, এটা কেউ আমাকে আটকাতে পারবে না যদি আমার মধ্যে সেই স্পিরিটটা থাকে। আমার মধ্যে যদি কিছু থাকে সেটা অবশ্যই প্রকাশ পাবে। আর আমি ইয়াং মানুষ থেকে বলবো, তোমরাও বিশ্বাস করো এই দেশে একটা কিছু হবে। আমাদের দেশেও কিন্তু অনেক সুযোগ, অনেক সম্ভাবনা আছে। There's something happening in Bangladesh and I think people feel it. খুব একটা এক্সাইটমেন্ট আছে। আমরা আজকে যে স্বপ্ন দেখছি, ইনশাআল্লাহ আমরা সেখানে পৌঁছতে পারবো। বাম দিকে হইতেছে, ডান দিকে হইতেছে, উপরে হইতেছে, নিচে হইছে, বাংলাদেশে একটা কিছু হবে।